আমাদের মেয়েরা কি আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হবে। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, সেই অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আচ্ছা, এই প্রশ্নের একটা লেজও করি আর কি, সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা এই এত ফাইট এত কিছু আর করতে হবে না। তারা দুই একটা ভালো কাজও করছে, ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে, কিন্তু এমন অনেক কিছু করছে বা এলাও করছে যেটা আসলে চিন্তাও করা যায় না। এইটা উনি কেমনে এলাও করলেন? ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে এলাও করলো? কিসের জন্য? দেখেন, আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে, ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে। ওদের কি হয়েছিল? উপদেষ্টা তো আর ভোট দিতে যাবে না, ওদের কেন এত পপুলিস্ট হইতে হইলো? আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট চাইতে যাবে না, এটা কি শুরু থেকে তাদের মাথায় ছিল কি না এটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট অ্যাজিউম করছি যে ওরা মুখে অনেকবার বলছেন, আমরা মুখের কথা বিশ্বাস করব না। যাই বলুক, আচ্ছা, মুখে তো আরো অনেক কথাই বলছে। হ্যাঁ, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না, কারণ আমরা 10 বছর 5 বছর চিরজীবন এগুলো শুনেছি। দুই হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স কাউন্টার ফোর্স হয়তো থাকে। আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না, আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা দিয়ে এইবারও তাই। আচ্ছা, তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না। 3 হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার, তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর জন্য, যেভাবে ইচ্ছা ব্যবহার করার জন্য। ফারহানা, আমাদের আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি একটা আপনাকে একটু 30 সেকেন্ড একটু বলতে বলি। সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন, এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স 20-22-এর মধ্যে, যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে, তাদের জন্য আপনি আসলে কি বলবেন? আপনি যদি বলেন আর কি 30-40 সেকেন্ড 50 সেকেন্ড একটু যখনই বলেন যে বাংলাদেশটা তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে, বাংলাদেশটাকে আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে নাকি, তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটাকে বলবো, যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার প্রথম স্টেপটা তাকেই নিতে হবে। আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে। তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হবে আমি কি চাই, এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন। প্লিজ অন্য কোনো শর্টকাটে যাবেন না, কারণ শর্টকাটে হয়তো আপাতত একটা কিছু হচ্ছে, এটা কখনোই আপনাকে একটা সিমেন্টেড দেবে না, প্ল্যাটফর্ম দেবে না। আপনাকে যদি একটা স্থায়ী প্ল্যাটফর্ম করতে হয় আপনি লম্বা পথটা নেন, কিন্তু পরিশ্রমের পথটা নেন, শর্টকাটে কখনো যাবেন না। বেঁচে ফারহানা, আমরা শেষ করে দিছি, কিন্তু আমি এতক্ষণ যেহেতু আপনার সাথে কথা বলতেছিলাম, সেজন্য আমি এদেরকে ছাড়া আর দেখি নাই, আমাদের মন্তব্যগুলি একটু দেখি না আমরা, একটু আপনি যদি একটু অনুমতি দেন তাহলে একটু মন্তব্যগুলি একটু দেখি। একটা মন্তব্য অনেকবার দেখতে পাচ্ছি, খালেদ ভাই তারেক রহমানকে প্রশ্ন করতে আপনি যেরকম নতুন হয়েছিলেন, তারপর আপনার সাংবাদিকতা নৈতিকতা কতটুকু থাকে তা জানাবেন।
যে সাংবাদিকতা নৈতিকতা থাকে, কারণ আমি নতুন হই নাই, মানে আপনার কাছে মনে হয়েছে যে সেটা তো আপনি বলতেই পারেন। আরেকটা হচ্ছে যে এরকম কথাই বারবার বলতেছেন আপনি, বিএনপির দেখা থেকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আপনি অনেকটা দিয়েছেন। এইটা একটা আপনি একটু কথা বলতে পারেন যে সেটা হচ্ছে সরকারের, উনি একটা কথা বলেছেন, আমি আসলে এটার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই যে উনি বলতেছেন, সবুজ হোসেন খালেদ ভাই, আমি একটা পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে সরকারে তো অনেক ঋণ, তাই 20-25 জন একটা টিম করে কিছু টাকা উঠাতে চায়, যা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে সেই টাকা বড় ভূমিকা রাখবে। এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি মনে করেন? আরেকটা প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানার কি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটাও আমি আসলে আগে এই কথা আপনি বলেছেন। কি মানে আমি আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বা সোশ্যাল সেফটি নেট হিসাবে বিএনপি একটা কিছু তো উদ্যোগ নিয়েছে, কেউ কেউ বলছে, মানে আজকে কোথা জানি দেখলাম যে ঈদের আগেও কিছু ফ্যামিলি কার্ডের ব্যাপারে, এইটা আপনার কাছে এটা প্রজেক্ট হিসাবে বা ইয়ে হিসাবে কতটা? নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। এক হচ্ছে আমাদের অলরেডি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা চালু আছে। এখন এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি ওটাও চলবে কিনা, নাকি ফ্যামিলি কার্ড হলে ওটা আর পাবে না? আচ্ছা, এক। দুই হলো ফ্যামিলি থাকলেই ফ্যামিলি কার্ড পাবে, এটা একমাত্র ক্রাইটেরিয়া। তাহলে যেই ভদ্রমহিলা বিধবা নিঃসন্তান একা থাকেন, বয়স্ক, তিনি তার কার্ডটা আসলে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে পাবেন, এগুলি কিছু এই বিষয়টা বড় স্পষ্টতা রয়েছে অস্পষ্টতা রয়েছে। এবং একটা হিউজ প্রায় 1,00,000 কোটি টাকা, কতগুলো কার্ড দিলে যেন আজকে সিপিডি গতকালকে বলছিল, আমি শুনছিলাম, মানে হিউজ একটা বার্ডেন আসতেছে সরকারের উপরে। আমাদের এই অর্থনীতির অবস্থার মধ্যে এটা আমরা নিতে পারবো কিনা, এবং যেহেতু ফ্যামিলি কার্ডের সঙ্গে অর্থনীতি সরাসরি যুক্ত, আজকেই আমি খবরে দেখছিলাম প্রতিটা নিত্য পণ্যের দাম বেশ অনেকখানি বেড়ে গেছে রমজানের প্রথম দিনে। আমি জানি সরকার মাত্র গতকাল বা পরশু গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এত তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আসার পরপরই রোজা। কিন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হয় ওই দিকে সরকারের পুরো ফোকাসটা দেওয়া উচিত। মানুষের কিন্তু আসলেই হাতে মানে অর্থ নাই, মানুষ বাজারে যাচ্ছে, এবং আমি আজকে বলতে শুনলাম একজনকে যে আমি একটা লেবু কিনে এসেছি। সো মানুষ কিন্তু ভালো নাই, স্বস্তিতে নাই। কিন্তু আমি একটা রেগুলার জিনিস আসলে একটু বুঝতে চাই যে একজন প্রশ্ন করতেছেন, যে আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা দুজনই প্রশ্নপাতি, কিন্তু সরকার সমালোচনা করবেন। সরকারের সমালোচনা তো মানে আমি ক্ষমতাকে প্রশ্নই করতে চাই, ক্ষমতাকে নানা ধরনের ভাবে আমি এটা হয়তো করবো, রুমিন তো আরো বেশি করে নিশ্চয়ই করবেন। কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলি, রমজান মাসে যেভাবে আমাদের ডেইলি ইনটেক আমরা বাড়াই, সেই ক্ষেত্রে প্রডিউস তো আর ওরকম বাড়ে না। বাজারে যদি এরকম চাহিদার চাপ থাকে, তাহলে তো আপনার লেবু একটাই কেনার কথা, তাই না? মানে এটা আসলে কি, মানে এটার সমাধান কি? এটার সমাধান কি? অ্যাবসলিউটলি ডিমান্ড সাপ্লাই এর একটা ব্যাপার তো ইকোনমিক্স আসবেই, কিন্তু সেই সাথে আমাদের ঘাটে 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 যেভাবে একটা চাঁদার প্রচলন আছে, হ্যাঁ, আপনি যদি ওটা বন্ধ করতে পারেন, এখানে আবার স্বরাষ্ট্রের দায়িত্ব চলে আসতেছে, ওটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন খালেদ ভাই, তাহলে হয়তো লেবুর দাম 2 টাকা বাড়তো, 20 টাকা না। এখন ওই রমজানকে মাথায় রেখে ঈদ সামনে সবার আবার ওই চাঁদাও দ্বিগুণ দিতে হয়, বুঝছেন? তো সবকিছু অ্যাকুমুলেট করে সেটা গিয়ে দাঁড়ায় ভোক্তার কাঁধে। সো কোনোটাই বিচ্ছিন্ন না। আরেকটা কথা খুব প্রচলিত, এটা আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে বলতেছি, মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলতেছেন যে আগের সরকারের কেউ কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা এই সম্পর্কে কি বলেন? প্রপার ইনভেস্টিগেশন যদি হয়, যদি সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো স্খলনের প্রমাণ পাওয়া যায়, কেন নয়? বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ না, কেউ বিচারের ঊর্ধ্বে না। আপনি ধরেন একটা সে ফর এক্সাম্পল, এই গত 17 মাসে মদ কয়টা হয়েছে বলেন তো? আমি তো আসলে হিসাব রাখতে রাখতে আমি আর হিসাব রাখতে পারি নাই। হ্যাঁ, মাজার ভাঙা গুনতে গুনতে আমি আর এক পর্যায়ে আই ওয়াজ লস্ট। হ্যাঁ, আর 360 দিনে 365টা, এটা মুখস্থ আমার বলছিলাম বলে মনে আছে, কিন্তু 360 দিন তো না, 365 দিন তো না, এটা তো আরো 6 মাস লিঙ্গার করছে। আমার কয়টা মাজার ভাঙা হয়েছে আমি জানি না। এগুলার কি বিচার হবে না, হওয়া উচিত না খালেদ ভাই? মাজার ভাঙা হয়েছে মানে
কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায় আপনি তাকে পুরাই দিছেন, এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন, সেইটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার জানি আপনি সম্মান রক্ষা করছেন, কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে 2টা বিল্ডিং এ আগুন লাগাই দিচ্ছেন, সেটা 2টা পত্রিকা, যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আপনি মানে এইগুলি তো আসলে আমি জানি না, মানে এগুলি যারা করছে, যারা উস্কাইছে, এবং তবে আমি মনে করি আপনার মত তো আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না, এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট। আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি, আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষের রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশের বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে? এটা না, আমি এটাকে অন্যভাবে বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট, এই আপনি একটু আগে বললেন সফট কেন। আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরায় মাইরা ফেলা হইলো, উনাকে পুরায় মাইরা ফেলা সম্ভব হইলো উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না, কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয়, এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার, এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন। এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগে সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে দু একটা আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এইটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার, কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন, আপনার যে কি মনে হলো, এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন, সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার, এবং তারা সৎ। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে, হ্যাঁ, তারপরে 9টা 10টা থেকে রাত্র 3টা পর্যন্ত কীর্তন হবে, একেবারে আওয়াজ করে। আমার বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আমার খুব ভালোও লাগে। রাত্র 2টা 3টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত বাপলান মেলা। গত বছর মেলা বন্ধ করছিল, আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। সো মানে ওখানে আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যেতে হয়েছে, এন্ড আই ওয়েন্ট দেয়ার। ওকে, তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতে মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা, আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য, আমার মন্তব্য আমি করি, যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন ওনারে, এবং উনার ছেলে সেটা ওনার জানা উচিত ছিল, এবং ওনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার। মানে আপনি কি মনে করেন আসলে এই যে এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়াই যেতে পারতাম, কিন্তু এটা আসলে একটা প্রশ্ন, তাই না? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন, এবং এইটা যদি হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আরেকটা হইল যে
কোন রাজনৈতিক দল করবেন কিনা অনেক প্রশ্ন আসছে, সেটা এটা যদি আপনি এটা বলেন যে আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা, আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন, এটা আপনি এলাকার, আপনার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউশন এটা ভাসতেছে, এটা কারণটা কি মানে